ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তপবন স্টাডি সেন্টার থেকে আজকে তোমাদের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তার বিশেষ কারণটা হচ্ছে আমার সঙ্গে যে ছেলেটি বসে আছে ওর নাম শুভঙ্কর সাউ। আর শুভঙ্কর একজন কৃতি স্টুডেন্ট। আমি সেই জন্য ওকে আম, মানে ও কথা বলছি না, আমি যে কারণে বলছি ওর স্ট্রাগলটা আমরা দেখব যে কিভাবে কম বয়সেই পেয়েছে আর প্রায় 90-এর কাছাকাছি মার্কস পেয়েছে। তো ওর জীবনের যাত্রাপথ এবং চলার পথটা কেমন তা নিয়ে ওকে আমি অনেক কোশ্চেন করব। সেই কোশ্চেনগুলো তোমরা শুনবে এবং তোমরা শুনে তোমরা এক্সাইটেড হয়ে যে ভবিষ্যৎকে কিভাবে এগোনো যায় সেই দিক চিহ্নগুলো তোমরা খুঁজে পাবে। তো আমি প্রথমেই শুভঙ্করের নিজের পরিচয় জানাতে বলবো। শুভঙ্কর, তোমার সম্পর্কে তুমি কিছু যদি বলো। আমার নাম শুভঙ্কর সাহু। আমি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। আমি 2022 সাল থেকে এখানে পড়ছি। 2022 সালে যখন আমি প্রথম আসি, তার ঠিক 1 মাস পরেই আমার একটা ছোট ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা মাইনর অ্যাক্সিডেন্ট। আচ্ছা। পাঁশকুড়াতে আমি ওখানে মেসে থাকতাম। আহ, ওখানে ওই দুটো লাইনের মাঝ দিয়ে একটা স্লিপার থাকে, হ্যাঁ। ওটা দিয়ে আমি হেঁটে গেছিলাম। আচ্ছা। এবার আমি কলেজ থেকে যাওয়ার পরে ওই হেঁটে যাচ্ছিলাম। হ্যাঁ। শরীরটা একটু ক্লান্ত ছিল নিশ্চয়ই। এবার কী কারণে দুটো লাইনে দুদিক থেকে দুটো ট্রেন চলে এসেছে। আচ্ছা এবার একটা ছিল কারসি ট্রেন, যেটা প্রথম ধাক্কা মারে আমার এই বাম সাইডে, আচ্ছা। এখনও দাগ আছে। তারপর আমি পড়ে যাই। পড়ে গিয়ে আবার যখন উঠে বসি, তখন আবার যে অন্য একটা লাইন দিয়ে ট্রেন গেছিলো, সেই ট্রেনটা আবার আমার মাথার পিছনে ধাক্কা লাগে। তারপর আচ্ছা। ওগুলো আমার কিছু অ্যাকচুয়ালি নিজের মনে ছিল না। হ্যাঁ। যারা উদ্ধার করেছে ওনারা বললো, ওদের কাছ থেকে শুনে এটা আমি বুঝতে পেরেছি। নিউ লাইফ একদম। হ্যাঁ, তারপর থেকে বাড়িতে আমাকে আর পড়তে আসতে দেবে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলে আর যেতে হবে না এত ই করে। আমি বললাম, দেখো বাড়িতে থাকলে রাস্তায় হাঁটলেও তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে না। হতে পারে। এবার ওর জন্য আমি বসে থাকলে হবে? যে ট্রেনে আমি ধাক্কা খেয়েছি ওই ট্রেনে আমি চাকরি করবো, আচ্ছা, এই চিন্তা ভাবনা আমার ছিল। ওটাই তবে- মোটিভেশন। হ্যাঁ, তবে ট্রেন চালানোর চিন্তা ভাবনা ছিল, তবে সেটা এখনো হয়ে ওঠেনি। এটা হয়েছে। মানে তুই ইস্যু পেয়েছিস, মানে হ্যাঁ, লোকো পাইলটও পেয়েছিস? হ্যাঁ, CBT 2 আছে সামনে, আচ্ছা 6 তারিখ আছে। 6 তারিখে এক্সাম আছে। হ্যাঁ আজকে ভাইয়ের অ্যাডমিশন করানোর ব্যাপারে এখানে এসেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এবার তুই পেয়েছিস হচ্ছে RRB কলকাতাতে, RRB কলকাতা টেকনিশিয়ান গ্রেড গ্রেড 3-তে। তুই কত মার্কস পেয়েছিস এবং তোর এই পরীক্ষার যাত্রাপথটা যদি একটু বলিস আমাদেরকে। আমি 89.67 পেয়েছি। আচ্ছা আচ্ছা। ইউআর থেকে কোয়ালিফাই করেছি। আচ্ছা, ইউআর থেকে? হ্যাঁ। আচ্ছা। আর আমি যতগুলো ফর্ম ফিল আপ করেছি রেলেতে, হ্যাঁ। সবগুলোতেই আমার কলকাতা বোর্ডই করা ছিল এবং সাউথ ইস্টার্ন প্রথম প্রিফারেন্স। এবং আমি বললাম কলকাতায় যদি পাবো। চাকরি করি বাড়ির কাছেই করবো, আচ্ছা। নাহলে করবো না। এত হিম্মত রাখতেই হবে পরীক্ষার জন্য, যদি এবং সেই লেভেলের পড়াশোনা করতে হ্যাঁ, হয়েছে। পড়াশোনা তো সে করতে হয়েছে সেই অবশ্যই। লেভেলের পড়াশোনা করতে এখন হয়েছে। যা কম্পিটিশনের হ্যাঁ। তাতে প্রচুর পড়াশোনা করতে তো হয়েছে। এই তপবন স্টাডি সেন্টার সাউথ ইস্টার্ন রেলে বা ওইদিকে বাড়ি, ওখান থেকে তুই রেগুলার এখানে যাতায়াত করতিস? আমি পাঁশকুড়াতে মেসে থাকতাম, ওখান থেকে যাতায়াত করতাম। পাঁশকুড়া থেকে? হ্যাঁ, পাঁশকুড়া থেকে। আচ্ছা। তো এই যে এত এই আসতে আস্তে আস্তে তো প্রচুর কোচিং সেন্টার, প্রচুর গাইডেন্স সেন্টার অনেক, কিন্তু তপবনকেই বেছে নিয়েছিস এবং এতটা পথ কি করে আসা যাওয়া করতিস? আমি আমি যখন মনে কর কোথাও যাই আমার জীবনের কথা, আমি মনে করো কোনদিন চাকদা গেলাম, কোনদিন বর্ধমান গেলাম, কোনোদিন হচ্ছে খড়গপুর গেলাম, তখন মনে হয় যে এখান থেকে স্টুডেন্টরা তপবন স্টাডি সেন্টারে যায়। তো এটা কি করে তারা এই ইমোশনটাকে ট্র্যাকেল করে, মানে যে কি করে যায়, এটা এত দূর থেকে যাতায়াত কিভাবে করতিস তোরা? মানে এটা আমার কাছে কিন্তু একটা অবাক লাগে। সত্যি কথা বলতে স্যার, আমরা না এলেও অনেক পড়ে দেখেছি যে অনলাইনে অনেক কিছু ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়, কিন্তু এখানে যদি 1 সপ্তাহ না পড়তে আসতাম, কি একটা এনার্জি একটা থাকতো না। এখানে আচ্ছা। 2 দিন পড়লে একটা এনার্জি চলে আসতো কোথা থেকে, আবার আচ্ছা। পুরো সপ্তাহটা ভালো করে পড়া হয়ে যেত। আচ্ছা, এইটা হচ্ছে মেন, এটা মেন তোর কাছ কারণ। হ্যাঁ, থেকে একটা এনার্জি। পড়াশোনার কন্টেন্ট অনেক জায়গায় অনেক ভালো আছে, কিন্তু আচ্ছা আচ্ছা মূল ব্যাপার যেটা আমি পেয়েছি এখান থেকে এনার্জি। আচ্ছা আচ্ছা। এসে স্যার ক্লাস না নিলে সেই এনার্জিটা আবার থাকে না, স্যার ক্লাস নিলে সেই যে এনার্জিটা, এটা মানে খুব আমি পেয়েছি। এবার আমি তো একটা মানুষ, সবসময় দেখা গেল রোজ ক্লাস যেতে পারি না, কিন্তু তোদেরকে আমি সবসময় চাই যে বেশি সময় এঙ্গেজ থাকতে তোদের সঙ্গে, কি অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচ দুটোতেই আমি চেষ্টা করি আর কি। প্রকৃতভাবে এই একটা কারণে শুভঙ্কর যে কথাটা বললো, এর জন্য কিন্তু অনেকেই আমাদের রোজ মেসেজ করে যে আপনাদের ব্রাঞ্চ আছে কিনা। তো আমাদের তো কোথাও আর ব্রাঞ্চ নেই, আর কোথাও ব্রাঞ্চ করবো এই চিন্তা ভাবনাটাও কিন্তু আমাদের মধ্যে এখন নেই। তার কারণ হচ্ছে আমি সব জায়গায় কি গাইড করতে পারবো না। আর আমি যেটা চিন্তা করি যে আমার স্টুডেন্টের জন্য এটা করা দরকার, সেটা আমি মন থেকে করি। তাই আমার এই পডকাস্টের মাধ্যম দিয়ে আমি বলে দিতে চাই যে আমি প্রকৃতভাবেই ভালোবেসে কাজটা করি। তার জন্য কিন্তু আমি কখনোই আম, 1000টা ব্রাঞ্চ করা আমার পক্ষে সম্ভব না, আমি করবো না। বা অনেক সময় দেখা গেল যে বিরাট বড় ইউনিভার্সিটি করে ফেলবো, আমার সেরকম ইচ্ছেও নেই। পরিষ্কার কথা, শুভঙ্করের কথায় ফিরে যায়। তো এই যে এত মার্কস তুই পেয়েছিস, তো এই যাত্রাপথটা কিভাবে পড়াশোনা করতিস, তপবনের এক্সাম সিস্টেম, তপবনের যে অ্যাম্বিয়েন্স বা
কিভাবে তুই এগিয়েছিস সেই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলিস। এক্সাম সিস্টেম তো খুবই কাজের, ওটা নিয়ে অনেকে অনেক বলেছে, আর আমার নতুন করে কিছু বলার নেই। এক্সাম সেন্টার খুব কাজের, ওটা ছাড়া কিছুই হবে না। তাছাড়া মক টেস্ট যেগুলো হ্যাঁ। ক্লাসে, এবার একটা কথা আমি বলবো, যে শুধু তপবনে এলেই যে হয়ে যাবে এই চিন্তাধারা রাখো না। পড়াশোনা তোমাকে নিজেকে করতেই হবে, নিজেকেই করতে হয় পড়াশোনা। পড়াশোনাটা আগে। আর এখন কম্পিটিশনের যে বাজার হয়েছে, এখন প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর না হার্ডওয়ার্ক হলে কিছু করার নেই। আমি পেয়ে গেছি বলে এখন আমি কথা বলছি তা নয়, ঠিক। এখন পেতে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। এখন চাকরি পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। যতজন পয়েন্টে কেটে যাচ্ছে তাদের কথা ভাবলে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। আমি পেয়ে গেছি আজকে, ঠিক আছে, আমার মতো লেভেলেরই অনেক ছেলে পয়েন্ট নাম্বারে কেটে গেছে, পয়েন্ট নাম্বার কেটে গেছে, তাদের কথা ভাবলে সত্যি খারাপ লাগে। তারাও তারাও এক পরিশ্রম করেছিল, তারাও যে বিশেষ কমার্স স্টুডেন্ট তাও না, তারাও কিন্তু মোটামুটি লজিক্যালি তারাও কিন্তু এগিয়ে। একই লেভেলেরই স্টুডেন্ট ধরা যেতে পারে। সেই ব্যাপারে যদি স্টুডেন্টদের কিছু মতামত তুই জানাস, যে এরকম ভাবে পড়তে হবে, বা তুই কোন সময়টাকে বেশি পড়তিস, সকালে না বিকেলে না সন্ধ্যে, যার টাইমটা কিভাবে ইউটিলাইজ করতিস, সেই সব ব্যাপারগুলো যদি একটু বলিস। কম্পিটিটিভ লাইনে অ্যাকচুয়ালি টাইম ধরে রুটিন করে কিছু পড়া হবে না, স্যার অনেকবারই বলেছে, যখনই সময় পাবে তখনই পড়তে হবে, যেমন যতটা বেশি পড়তে পারবে তুমি, এটাই হচ্ছে। তুই ট্রেনে যেতে যেতে পড়তিস? হ্যাঁ, ওই নোটটা পড়ে নিতাম আপনার কথা মতো, নোটটা মুখস্থ করে রোজ নিতাম। যে নোটগুলো দেওয়া হতো। হ্যাঁ, এবার যেতে যেতে তো 4-5 ঘন্টা কেটে যেত রাস্তাতে, অতএব ওটা না পড়লে একদিন পুরো নষ্ট হয়ে যেত। হতো। আর মানে রাত্রিবেলায় পড়তিস না সকালবেলা বেশি পড়তিস? না, আমি দিনের বেলাতেই পড়তাম, রাত্রি বেশি জাগতাম, রাত্রি 12টার মধ্যে ঘুমিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পরীক্ষা হলের কিভাবে ম্যানেজ করা সেই ব্যাপারটা? পরীক্ষা হলে এই যে পরীক্ষাটা আমি দিয়েছি, মোটামুটি তোমাকে পরীক্ষা যদি 1.5 ঘন্টা সময় হয়, তোমাকে রিভিশন মোটামুটি করতে হবে, যত যাই হোক না কেন রিভিশন করার চিন্তাভাবনা রাখতে হবে। আমার এই পরীক্ষাটা প্রায় 1 ঘন্টাতেই হয়ে গেছিলো, তারপর আমি আধ ঘন্টা রিভিশন করেছি ভালো করে, কেন এর আগের আমার এলপি পরীক্ষাতে অনেকগুলো ভুল হয়ে গেছিলো, তাই আমি সেটা করার জন্য রিভিশন করেছি ভালো করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার আমি চলে আসি, তুই যে ভেরিফিকেশন তোর হলো আর কি, তো ভেরিফিকেশন সম্পর্কে প্রথম থেকে যদি বলিস তো আমার অনেক স্টুডেন্টের উপকার হবে, কারণ হাজার হাজার ছেলেমেয়ে এখান থেকে যারা চাকরি পায় তারা এই ভিডিও বা আদার্স স্টুডেন্টরা এই ভিডিও দেখে উপকৃত হবে। মানে ভেরিফিকেশনের প্রথম থেকে যদি তুই বলিস। ভেরিফিকেশানে বলতে গেলে ভেরিফিকেশান আর মেডিকেল নিয়ে আমার খুবই ভয় ছিল। আচ্ছা আচ্ছা। স্যার যদিও সে বলেছিল যে কোনো চিন্তা করার কিছু নেই, কিন্তু ভয় প্রচুর ছিল, ভয়। তারপর ওখানে গেলাম, ভেরিফিকেশানে তেমন কিছু না, আমার যেহেতু ইউআর ক্যাটাগরি ছিল, যাদের কাস্ট সার্টিফিকেট থাকছে ওদের একটু সমস্যা হচ্ছে এনসিএল টেনসিএল ওবিসিএল নিয়ে, কিন্তু আমাদের কোনো ইউআর যেহেতু ছিল আমাদের কোনো সমস্যা হয়নি, আচ্ছা, খুব নর্মালিভাবেই হয়ে গেছে, আর খুব কম সময় হয়ে গেছে। পরের দিন মেডিকেলও ঠিক খুব নর্মালভাবে হয়েছে, মানে ভয় করার কিছুই নেই ওখানে। আচ্ছা আচ্ছা। কিভাবে কি হয়েছিল, কি কাগজপত্র দেখা, বা মেডিকেলটা কিভাবে হলো, মেডিকেলটা কি করেছিল? মেডিকেলে আমাদের প্রথম হয়েছিল চেস্ট এক্সরে করেছিল, আচ্ছা, তারপরে ইউরিন টেস্ট করালো, আমার বিআর সিংয়ে পড়েছিল, বিআর সিং হসপিটালে। আচ্ছা আচ্ছা, তারপরে ওখানে আই টেস্ট হলো, আইয়ের মধ্যে যেগুলো পড়ে ওই নেয়ার ভিশন, আচ্ছা, কালার ব্লাইন্ডনেস, ওই সি টেস্ট, ওইগুলো সব হলো। সি টেস্ট হয়েছিল? হ্যাঁ। ফগিং টেস্ট হয়েছিল? না, ফগিং টেস্টটা হয়নি। কালার টেস্ট হয়েছিল? হ্যাঁ, কালার টেস্ট মানে এই যে তুই কালার ব্লাইন্ড টেস্ট হয়েছিল? কালার ব্লাইন্ড টেস্ট হয়েছিল। আচ্ছা, কালার ব্লাইন্ড টেস্ট হয়েছিল, তাই তো? আচ্ছা আচ্ছা। তো তারপর আমাদের ওই হাইড্রোসিলিটি চেক করলো, আচ্ছা, শুধু মেলদের জন্য। আর তারপর ওই মেশিনে করে চোখের কিছু একটা লেজার টেস্ট করলো, অপারেশন আছে কিনা ওইটাই টেস্ট করলো, আর কিছু হয়নি আমাদের হাসপাতালে। তারপরে তো মুখে হাসি একদম, যে তারপর একটা লাগলো, বলে যে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক লাগলো, নিজেকে মনে হলো যে এবার আমি সরকারি চাকরিটা পেয়ে গেছি আর কি, গভর্নমেন্ট চাকরি। আচ্ছা, তো আমি একটা কথা তুই বলছিলি যে স্যার আমাদের এলাকা বা আমাদের ফ্যামিলিতে প্রথম রেলের চাকরি, কথাটা কতদূর কিরকম ব্যাপার সেই ব্যাপারে? আমার ফ্যামিলিতেই আমি প্রথম চাকরি পেলাম, তাও আবার রেলেতে। আচ্ছা, আমার পুরো ফ্যামিলিতে কেউ চাকরি করে না, এবং মানে এটা আসতে অনেকটাই স্ট্রাগল। অনেকেই বলেছে যে চাকরি হবে না, আমাদের ফ্যামিলিতে কারোর কিছু হয় না, অথবা আমাদেরও কিছু হবে না। আমি ঠিক আছে, যার হোক তো একটা নাম করতে হবে, একবার নাম না তুললে তো তো সবসময় একই রকম থেকে যাবে, কাউকে তো পেয়ে দেখাতেই হবে। আর সেটা আমি আজকে সাফল্য হয়েছি। আচ্ছা, তো টাকা পেতে কত টাকা ঘুষ দিতে হয়েছে বা কত টাকা লোককে দিতে হয়েছে? সে তো স্যার বাড়ির কাছে তো এখনো অনেক কিছুই সে কথাই হচ্ছে, যে কত টাকা দিয়ে ঘুষ দিয়ে পেয়েছিস চাকরি। অনেকে বলছে যে রেলে চাকরি তো, রেলে তো প্রচুর ঘাবলা কেস হয়, খুব সাবধান কিন্তু। আচ্ছা, আমার মা বলে পরীক্ষা দিয়ে পেয়েছে আবার ঘাবলা কি? হ্যাঁ, ঘাবলা তো কোনো জায়গা নেই।
যদি টাকা দিতে হয় তাহলে 500 টাকা দিয়েছি ফর্ম ফিল আপের জন্য, ওটাই ঘুষ আর ভাবতে 24 টাকা মেডিকেলের জন্য, 24 টাকা দিয়েছি মেডিকেলের জন্য, 524 টাকা যদি 524 টাকা দিয়েছি। ঘুষ হয় তো 524 টাকায় হবে। হ্যাঁ, ওটাই হতে পারে আমার কাছে। আর অনেকে বলে ইউআর এ চাকরি পাওয়া যায় না, সেই ব্যাপারে ওসব কিছু নেই এখন, মানে হার্ডওয়ার্ক আর কিছু নেই। এর বিকল্প কিছু হতে পারে না। হ্যাঁ, তো নতুন জেনারেশন সম্পর্কে 2-4টি মন্তব্য, একদম নতুন যারা উঠবে, যেমন তোর ভাই, কথার কথা, হ্যাঁ, হ্যাঁ। বা যারা সাধারণ মেরিটের ছেলে মেয়ে, তারা কিভাবে এগোবে, তোর কি চিন্তা ভাবনা, থটটা কিরকম? অ্যাকচুয়ালি সরকারি চাকরি পেতে মেরিট লাগে না, হার্ডওয়ার্ক ছাড়া আর কিছুই না। একটা আমার দামি কথা। আমার সঙ্গে একজনের পড়েছিল মেডিকেলের দিনে, একসঙ্গে কথা হলো, ও উচ্চ মাধ্যমিকেও 267 এরকম একটা অ্যাপ্রক্স কিছু নাম্বার পেয়েছে। আচ্ছা, কোনো রকম পাস। হ্যাঁ, সেই জায়গা থেকে সে আজকে সরকারি চাকরি পাচ্ছে। এই জন্য তার রেজাল্ট দেখে আমার মনে হচ্ছে যে সরকারি চাকরি পেতে কোনো মেরিট লাগে না, আচ্ছা আচ্ছা, সঠিক গাইডলাইন্স এবং সঠিক পথটাই main। পথটাই মেন, আর কিছু নেই। তো শুভঙ্করের এই সাফল্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চাকরি পাওয়া, জীবনকে প্রতিষ্ঠিত করা, জীবনকে এগিয়ে নিয়ে চলা, জীবনে একটা আই কার্ড পাওয়া যে কতটা আনন্দের, ও এখন নিজে সেটা বুঝতে পারছে। ওর সারাউন্ডিং চেঞ্জ হয়ে গেছে, ওর পরিবেশ চেঞ্জ হয়েছে, ওর চারিদিক থেকে কথা হচ্ছিল, চারিদিক থেকে ফোন, যারা কথা বলতো না তারাও এখন মানে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসছে। আবার অনেক যারা কথা বলতো পরিচিত আপনজন, তারাও কিন্তু এখন দূরে সরে গেছে। কেন জানো? কারণ চাকরি পাওয়ার পরে এর যে হাসি মুখের হাসিটা তাদের আর সহ্য হচ্ছে না, সেই সব নিন্দুকরা সাইড হয়ে গেছে। তা তোমার জীবনে যদি উন্নতি করতে চাও, এগিয়ে চলতে চাও, তাহলে এই পজিটিভনেসটাকে হাতিয়ার করে সামনের দিকে এগোও। দেখবে জীবনে প্রতিষ্ঠা পাওয়া হয়তো স্বপ্নের মতো মনে হবে, কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত হবে শুধুমাত্র পরিশ্রম, কঠোর পরিশ্রম, সঠিক পথ মেনে, সঠিক গাইডলাইন নিয়ে। তাই তো কথাগুলো? আর একদম এক লাইনে যদি কিছু বলার থাকেন জুনিয়রদের জন্য। সবাই চেষ্টা করো, সরকারি চাকরি পাওয়া অসম্ভব কিছু নয়, চেষ্টা করলে অবশ্যই সম্ভব হবে। ওকে, বেস্ট অফ লাক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো সবাই। ওকে।